শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসা থেকে অনেক অনেক পড়াশোনা করছো। পড়াশোনা করা ছাড়া কিন্তু আসলে উপায় নাই। তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে তোমরা তো ক্লাস টেন, তাই না? এবং ক্লাস 10 তোমরা সবচেয়ে কিন্তু সাফারার। কারণ দেখো, তোমাদের এখন স্কুল কলেজ মানে তোমাদের স্কুল তো বন্ধ আছে, অনেকে ভালো করে পড়াশোনা করতে পারছো না। কিন্তু তোমাদের যে পরীক্ষাটা, এসএসসি পরীক্ষা, এটা কিন্তু ঠিকই ফেব্রুয়ারিতে হয়ে যাবে। যদি ডিউ টাইমে পরীক্ষাটা হয় তাহলে কিন্তু তোমাদের অনেকে ক্ষতি হয়ে যাবে, তাই না? এই জন্য বলছি যে করোনা তো সবসময় থাকবে না, কিছুদিন পরে দেখবা যে স্কুল আবার খুলে যাবে, তখন প্রচুর চাপে পড়ে যাবে। এই জন্য এই সময়টা কিন্তু ভালো করে পড়াশোনা করো, পড়াশোনার সঙ্গে থাকো। যাই হোক, যারা আমার স্টুডেন্ট, আমার মেরিডিমে যারা ক্লাস করছো, একাডেমিক ক্লাসে যারা আছো, গত ক্লাস আমরা করেছিলাম হচ্ছে ডিএনএর উপরে আমরা ক্লাসটা ছিল আমাদের গত ক্লাসটা, আমরা পড়েছিলাম ডিএনএর রাসায়নিক গঠন, তাই না? তো আজকে আমরা পড়বো হচ্ছে ডিএনএর ভৌত গঠন। তো ডিএনএর যদি আমরা ভৌত গঠন দেখি, তো আমরা মনে রাখবো ডিএনএর যে ভৌত গঠন, এটার ইতিহাসটা হচ্ছে এরকম যে দুজন বিজ্ঞানী, একজন হচ্ছেন ওয়াটসন এবং ক্রিক, তারা একটা মডেল দেন এবং এই মডেলটা এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। এই মডেলটাকে বলা হয় ডাবল হেলিক্স মডেল। ওকে, ডাবল হেলিক্স মডেল মানে হচ্ছে দ্বিসূত্রক মডেল আর কি। দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো। তারা বলেছেন যে ডিএনএ হচ্ছে কেমন, দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো। আমি গত ক্লাসে কিন্তু তোমাদেরকে একটু ডিএনএ আঁকানো দেখিয়েছিলাম। আমি জানি না তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো কিনা। আমি বলেছিলাম যে দুইটা সাপ মনে করবা, এরকম করে উপর দিয়ে একটার উপর দিয়ে একটা কী করতেছে বলো তো, মুভ করতেছে, তাই না? এটাই ছিল আমাদের হচ্ছে ডিএনএর গঠন, দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো। এবং আমরা জানি ডিএনএ কিন্তু দ্বিসূত্রক। আর বলেছিলাম আরএনএ হচ্ছে কয় সূত্রক বলো তো? আরএনএ ছিল এক সূত্রক, তাই না? আজকে আমরা পড়বো হচ্ছে যে দ্বিসূত্রক ডিএনএ যেটা, ওইটার হচ্ছে ভৌত গঠনটা। আর ভৌত গঠন পড়ার আগে আমরা একটু রিক্যাপ করে আসি। গত ক্লাসে আমরা যে পড়াটা পড়েছিলাম একটু রিক্যাপ করে আসি। চলো, আমরা গত ক্লাসে পড়েছিলাম ডিএনএ বলি আর আরএনএ বলি, এরা কী ছিল বলো তো? আমরা পড়ে জেনেছিলাম যে এরা ছিল হচ্ছে আসলে নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ বলি আর আরএনএ বলি, এরা কিন্তু আসলে ছিল হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আমরা এটা গত ক্লাস থেকে কিন্তু জেনেছি, এরা ছিল আসলে নিউক্লিক অ্যাসিড, তাই না? এই যে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, আমি লিখলাম নিউক্লিক অ্যাসিড। এবং আমরা জানি নিউক্লিক অ্যাসিড তো একটা অ্যাসিড, তাই না? এটাকে ভাঙলে কী পাওয়া যায়? এই নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে পাওয়া যায় নিউক্লিওটাইড। আমরা জানি এটা, নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে পাওয়া যায় নিউক্লিওটাইড। অর্থাৎ নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের কী বলো তো? মোনোমার। মোনোমার মানে যা বড় জিনিসকে ভাঙলে ছোট জিনিসটা যেটাকে পাওয়া যায়, মানে এককটাকে আমরা বলি হচ্ছে মোনোমার। অর্থাৎ নিউক্লিওটাইডগুলো মিলে কী তৈরি হয়? নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। এবং তোমাদের আরও বলেছিলাম নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা কী পাবো? দেখো, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক বড় হয়ে জেনেছি, আমি কিন্তু তোমাদের ক্লাস 9-এ এই জিনিসগুলো জানাচ্ছি। ওকে, নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা পাবো হচ্ছে নিউক্লিওসাইড। এই যে নিউক্লিওসাইড পাবো। এবং কী পাবো আমরা? ফসফেট পাবো। ফসফেটটা পাবো হচ্ছে ফসফরিক অ্যাসিড হিসাবে, H3PO4। ওকে, এই জায়গা থেকে আমরা পাচ্ছি হচ্ছে ফসফেট। তাহলে আমরা কী পেলাম? আমরা পেলাম হচ্ছে, হ্যাঁ, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে কী পেলাম আমরা বলতে, আমরা পেলাম হচ্ছে নিউক্লিওসাইড এবং ফসফেট। এখন দেখো, নিউক্লিওসাইডকে সংক্ষেপে লিখছি NS, তাই না? এখন মনে রাখবো এই NS এর কয়টা অংশ? দুইটা অংশ না NS? তাহলে নিউক্লিওসাইডকে ভাঙলে কী পাওয়া যায়? মনে রাখবো N পাওয়া যায় আর S পাওয়া যায়। তুমি এরকম করে মনে রাখবা যে নিউক্লিওসাইডকে ভাঙলে পাওয়া যায় N এবং S। তো ভাইয়া, N মানে কি? N মানে মনে রাখবো, এনতে হচ্ছে লিখবো আমরা হচ্ছে নাইট্রোজেন বেস, NB লিখবো এরকম করে, নাইট্রোজেন বেস। N মানে মনে রাখবো নাইট্রোজেন বেস। আর S দিয়ে মনে রাখবো কি আমরা বলো তো? S দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে পেন্টোজ সুগার। নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার। তাহলে আমরা সুন্দর করে মনে রাখবো নিউক্লিওসাইড যেটা, সেটা আসলে হচ্ছে নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার নিয়ে গঠিত। আর নাইট্রোজেন বেস ছিল কয় প্রকার বলো তো? আমরা পড়ে আসছিলাম 2 প্রকার। কী কী ছিল? একটা ছিল পিউরিন, পিইউতে মনে রাখবো পিউরিন। আর একটা ছিল পাইরিমিডিন, PY দিয়ে মনে রাখবো পাইরিমিডিন। ওকে, আর পেন্টোজ সুগার কয় প্রকার ছিল? 2 প্রকার ছিল। কী কী ছিল? একটা ছিল রাইবোজ নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে, আর একটা ছিল হচ্ছে ডিঅক্সি রাইবোজ, DOR। এবং তোমাদের আমি আরেকটা জিনিস শিখিয়েছিলাম, মনে আসছে তোমাদের আমার বিশ্বাস, সেটা হচ্ছে যে পিউরিন কী বলেছিলাম বলো তো? আমি মোটিভস এরকম করে দিয়েছিলাম যে আমরা যখন পিউরিন পাইরিমিডিন বলি, আমরা আগে কোনটা বলি? আমরা আগে বলি হচ্ছে পিউরিন। সেখান থেকে তোমাদের বলেছিলাম যে পিউরিন হচ্ছে আগে, আগে মানে A আর G, এরকম করে মনে রাখবো। A আর G মিলে হচ্ছে পিউরিন। ওকে, আগে, আগে পিউরিন, সরে আগে ওইখানে গিয়ে আগে। আতে হচ্ছে অ্যাডেনিন, গতে হচ্ছে গুয়ানিন। এই দুটাকে একত্রে বলে পিউরিন। আর পাইরিমিডিন, যেটা পাইরিমিডিন, সেটা আমরা কাকে বলবো? আমরা সুন্দর করে মনে রাখবো পাইরিমিডিন যেটা, সেটা 3টা জিনিস নিয়ে গঠিত। কী কী সেটা বলো তো? মনে রাখবো থাইমিন, তারপর হচ্ছে মনে রাখবো সাইটোসিন এবং মনে রাখবো ইউরাসিল। ওকে, তাহলে আমরা সুন্দর করে মনে রাখবো থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল, এই 3টা মিলে হচ্ছে পাইরিমিডিন গঠিত। তো এখন যদি নিউক্লিক অ্যাসিডটা কী হয়? ডিএনএ হয়, আমরা এরকম করে লিখবো ডিএনএ নিউক্লিক অ্যাসিড। তোমাদের কী বলছিলাম? ডিএনএ যদি হয় তাহলে পেন্টোজ সুগার কোনটা হবে? ডিঅক্সিরাইবোজ সুগার হবে পেন্টোজ সুগার। ওকে, নাইট্রোজেন বেজের মধ্যে পিউরিন হবে কোনটা? অ্যাডিনিন আর গুয়ানিন হবে। আর পাইরিমিডিনে কি থাকবে না বলো তো? ইউরাসিল থাকবে না। খুব ভালো করে মনে রাখবা।
যে ডিএনএতে হচ্ছে পাইরিমিডিনে কি থাকে না, ইউরাসিল থাকে না, মানে পিরিন দুইটা হবে, পাইরিমিডিন দুইটা হবে। পিরিন হবে হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন, পাইরিমিডিন যেহেতু তিনটা, ওই তিনটা থেকে একটা বাদ যাবে। কোনটা বাদ যায়? ইউরাসিল বাদ যায়। তোমাদের গত ক্লাসে আমি একটা টিপস দিয়েছিলাম, সেটা হচ্ছে ঢাকাতে ইউনিভার্সিটি নাই, অর্থাৎ ডিএনএতে কি নাই, ইউরাসিল নাই। ডিএনএতে কি নাই, ইউরাসিল নাই, বুঝছো? তাহলে মনে রাখবো অ্যাডিনিন গুয়ানিন আর হচ্ছে কোনটা, থাইমিন সাইটোসিন, এই মিলে হচ্ছে আমার নাইট্রোজেন বেস। আর নাইট্রোজেন বেসের সঙ্গে আমি কী দেবো, ফসফেট সুগার, পেন্টোজ সুগার, কোনটা দেবো, ডিঅক্সিরাইবোজ। এই মিলে হবে নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড মানে কি? নিউক্লিওসাইড মানে হচ্ছে নাইট্রোজেন বেস এবং হচ্ছে পেন্টোজ সুগার। ওকে, আর এর সঙ্গে যদি আমি ফসফেট দিই তাহলে কী হয়ে যাবে, নিউক্লিওটাইড হয়ে যাবে। এবং তার যদি পলিমার করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবং সেই নিউক্লিক অ্যাসিডের নাম কী হবে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক সিমিলারলি তোমাদের আমি বলেছিলাম আরএনএ। আরএনএ কী বলেছিলাম, একটু রিক্যাপ করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে আরএনএ কী বলেছিলাম বলো তো? আরএনএ যদি আমরা বলি তাহলে মনে রাখবো যে আরএনএর ক্ষেত্রে এখানে কী হবে, আমরা সুন্দর করে মনে রাখবো যে এটা যদি আরএনএ হয়, মনে রাখবো আরএনএর ক্ষেত্রে পেন্টোজ সুগার হবে কোনটা বলো তো, রাইবোজ। এই যে রাইবোজ, এই রাইবোজটা হবে হচ্ছে আরএনএর পেন্টোজ সুগার। আমি এই যে পিঙ্ক কালার দিয়ে করতেছি, রাইবোজ হবে পেন্টোজ সুগার আরএনএর। ওকে, আর নাইট্রোজেন বেসের মধ্যে কী থাকবে, অ্যাডিনিন গুয়ানিন তো থাকবেই, পিরিনে থাকবে অ্যাডিনিন গুয়ানিন। আর পাইরিমিডিনে কী থাকবে, পাইরিনিমে থাকবে হচ্ছে সাইটোসিন এবং ইউরাসিল, সাইটোসিন এবং ইউরাসিল। এইখানে একটা বাদ যাবে কোনটা, থাইমিন। আমি তোমাদের বলেছিলাম রমনায় থানা নাই, কি বলছিলাম, রমনাতে থানা নাই, মানে আরএনএতে কি নাই, থাইমিন নাই। আর ঢাকাতে ইউনিভার্সিটি নাই, এর মানে কি ছিল, ডিএনএতে কি নাই, ইউরাসিল নাই। এটা তোমাদের বলেছিলাম কিন্তু কত ক্লাসে আমি। ওকে, তাহলে মনে রাখবো অ্যাডিনিন গুয়ানিন, আর এর সঙ্গে কী রাখলাম আমরা, সাইটোসিন ইউরাসিল। এই দুটো মিলে হলো কি আমার বলো তো, নাইট্রোজেন বেস আরএনএর। এবং তার সঙ্গে আমি নিলাম হচ্ছে পেন্টোজ সুগার কোনটা, রাইবোস। দুইটা মিলে হয়ে গেল কি আমার নিউক্লিওসাইড। সেই নিউক্লিওসাইডের সঙ্গে আমি কী করবো বলো তো, সেই নিউক্লিওসাইডের সঙ্গে আমি দেবো হচ্ছে ফসফেট, হয়ে যাবে আমার নিউক্লিওটাইড, এবং তার পলিমার করলে পাবো নিউক্লিক অ্যাসিড, এবং সেটা হচ্ছে আরএনএ। ওকে, সেটা হচ্ছে আরএনএ, এবং অবশ্যই সেটা কিন্তু একসূত্র। এটা ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত পড়া, আমরা একটু সামারাইজ করে ফেললাম পড়াটা। ওকে, আজকে আমরা যেটা পড়বো যে এদের বিন্যাসটা কেমন হয়। আমরা যে বলছি এই যে নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, এরা পরস্পরের সঙ্গে কীভাবে যুক্ত থাকে, এই কীভাবে যুক্ত থাকে সেটা দেখিয়ে আমরা যে ভৌত গঠনটা দেখাবো। ওকে, এটাই আমার হচ্ছে ডাবল হেলিক্স মডেল। ওকে, তো চলো আমরা দেখি এরা কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। তো একটা জিনিস মনে রাখবা, পেন্টোজ সুগার শব্দটার মানে কি, মনে রাখবো পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন, 5 কার্বনের শর্করা। যে শর্করায় 5টা কার্বন থাকে তাকে বলা হয় পেন্টোজ সুগার। ওকে, এবং আমি যদি বলি পেন্টোজ সুগার কারা কারা আছে, এরকম করে মনে রাখবে যে পেন্টোজ সুগার, আমি কি বললাম, 5 কার্বনের শর্করাকে আমরা বলি হচ্ছে পেন্টোজ সুগার। ওকে, এবং যদি বলি পেন্টোজ সুগারে কারা কারা আছে, পেন্টোজ সুগারের মধ্যে কারা কারা থাকে, খুব ভালো করে মনে রাখবা। অনেকগুলো পেন্টোজ সুগার আছে, গুরুত্বপূর্ণ পেন্টোজ সুগার হচ্ছে একটা রাইবোজ, একটা পেন্টোজ সুগারকে আমরা বলি হচ্ছে রাইবোজ। একটা পেন্টোজ সুগারকে আমরা কি বলি বলো তো, ডিঅক্সি রাইবোজ। এটা হচ্ছে আরএনএর, এটা হচ্ছে ডিএনএর। এছাড়া কিন্তু আরেকটা পেন্টোজ সুগার আছে, তার নাম হচ্ছে জাইলোজ, জাইলোজ। আরেকটা আছে জাইলুলোজ, এবং রাইবোজ থেকে একটা আসছে রাইবুলোজ। ওকে, তাহলে কী কী বললাম, রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, জাইলোজ, জাইলুলোজ এবং রাইবুলোজ, এইগুলো হচ্ছে সবই পেন্টোজ সুগার। কিন্তু আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে হচ্ছে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ, ডিএনএ এবং আরএনএ শেখার জন্য। এখন আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে একটা যদি রাইবোজ পেন্টোজ সুগার হয় বা ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার হয়, ওকে, তো ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগারটা তোমার হচ্ছে কীভাবে গঠিত, খুব ভালো করে মনে রাখবো, 5টা কার্বন থাকবে। ওকে, কয়টা কার্বন থাকবে বলো তো, 5টা কার্বন। তাহলে 5টা কার্বন তুমি দাও, এই যে পেন্টোজ সুগার মানে 5 কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন। ওকে, এই 5 কার্বনের সুগার, বুঝছো কি বলছে? এবং আমরা মনে রাখবো এই 5 কার্বনের সুগারের 1 নম্বর কার্বনে থাকে হচ্ছে এইচ, প্রত্যেকটা কার্বনের সঙ্গে থাকবে এইচ ওইচ, বুঝছো কি বলছে, এই যে এরকম করে থাকবে। হ্যাঁ, 1 নম্বরের কার্বনে থাকবে হচ্ছে সিএইচও, এরকম করে লিখবো সিএইচও। প্রত্যেকটা কার্বন তো পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে। 5 নম্বর কার্বনে থাকে CH2OH, CH2OH। ওকে, আর বাকি প্রত্যেকটা কার্বন, বাকি যে কার্বনগুলো আছে, বুঝছো কি বলছি, বাকি প্রত্যেকটা কার্বন কী হয় বলো তো, এক পাশে থাকে OH, এক পাশে থাকে এইচ। এই যে এই পাশে দিলাম মনে করো OH, এই পাশে হচ্ছে এইচ, তারপরে এই পাশে দেবো আমরা এইচ, এই পাশে আমরা দেবো হচ্ছে OH। ওকে, তারপরে আমরা এই পাশে কী দেবো বলো তো, এই পাশে দেবো হচ্ছে OH, আর এই পাশে দেবো এইচ। এই যে তুমি এটা আঁকালা, এটা হয়ে গেল একটা রাইবোজ সুগার, এটাকে বলে একটা রাইবোজ সুগার, বুঝছো, পেন্টোজ সুগার, রাইবোজ। তুমি যদি জানতে চাও, আরও বেশি যদি জানতে চাও যে রাইবোজ সুগারের সংকেত কী হবে, মনে রাখবে এটা সংকেত হচ্ছে এই যে, এটা সুন্দর একটা সংকেত আছে কিন্তু, এটা সংকেত কী বলো তো, আমরা কোথায় লিখি, এখানে লিখি, এই যে C5H10O5, এটাকে বলে C5H10O5, C5H10O5। ওকে, আমি আবার একটু বলতেছি, কি বললাম,
C5, তারপরে কী বলছি বলো তো, এইচ কত, H10, এবং তারপরে কী বলছি বলো তো, O5। এইটা হচ্ছে একটা রাইবোজ। ওকে, এখন ভাই ডিঅক্সি রাইবোজ কাকে বলে? খুব ভালো করে মনে রাখবো, রাইবোজ তো আমরা বুঝতে পারলাম তাই না, এখন ডিঅক্সি রাইবোজটা কাকে বলে? মনে রাখবো ডি মানে ত্যাগ করা, ডি মানে ত্যাগ করা, ওকে। আর অক্সি মানে হচ্ছে অক্সিজেন, তাহলে ডিঅক্সি রাইবোজ মানে রাইবোজ থেকে একটা অক্সিজেন ত্যাগ করে দেবো, রাইবোজের মধ্যে একটা অক্সিজেন কম থাকবে, ওকে বলা হয় ডিঅক্সি রাইবোজ। বুঝছো কি বলছে? তো দেখো তো ডিঅক্সি রাইবোজের সংকেত কী হবে, এটাকে যদি রাইবোজ বলি তাহলে ডিঅক্সি রাইবোজের সংকেত কী হবে বলো তো, কী হবে? C5H10, এবং ও কত হয়ে যাবে বলো তো, ও হয়ে যাবে 9। বুঝছো কি, সরি, ও হয়ে যাবে 4। হ্যাঁ, ও হয়ে যাবে 4। রাইবোজে ও আছে কয়টা? 5টা। তাহলে ডিঅক্সি রাইবোজে অক্সিজেন একটা কম থাকবে, তাহলে কত হয়ে যাবে বলো তো, O4 হয়ে যাবে। তাহলে আমি আবার বলতেছি, রাইবোজ মানে হচ্ছে C5H10O5, ওকে। আর ডিঅক্সি রাইবোজ মানে হচ্ছে C5H10O4। ডি কেন বলা হচ্ছে? একটা কার্বন কম। বুঝছো কি বলছে? একটা কার্বন রাইবোজ থেকে এর কম থাকে, এই জন্য বলা হয় ডি। ডি মানে হচ্ছে কম থাকা, ডি মানে ত্যাগ করা, ডি মানে ত্যাগ করা, ডি অক্সি রাইবোজ, ডি মানে ত্যাগ করা, অক্সি মানে অক্সিজেন, রাইবোজ মানে রাইবোজ। রাইবোজ থেকে একটা অক্সিজেন ত্যাগ করলে যেটা হয় তাকেই বলা হয় ডিঅক্সি রাইবোজ, ওকে। আর এটাকে পেন্টোজ সুগার বলা হচ্ছে কেন? কারণ এগুলো দুটারই কার্বন কয় কার্বন বলো তো? 5 কার্বন। যেহেতু 5 কার্বন এই জন্য বলা হচ্ছে পেন্টোজ সুগার। তাহলে এটা আমরা ছবিটা আঁকাইছি, যেটা এটা ছিল কিসের ছবি? এটা ছিল একটা রাইবোজের ছবি। বুঝছো কি বলছি? এখন যদি বলি এটা ডিঅক্সি রাইবোজ কী হবে, খুব ভালো করে মনে রাখবা। ডিঅক্সি রাইবোজ মানে কী বলছিলাম? ডি মানে ত্যাগ করা, অক্সি মানে অক্সিজেন, রাইবোজ মানে রাইবোজ। রাইবোজ থেকে একটা অক্সিজেন ত্যাগ করব, তাহলে হবে আমার কি বলতো, ডিঅক্সি রাইবোজ। এখন কথা হচ্ছে কোন অক্সিজেনটা ত্যাগ করব? মনে রাখবা 2 নম্বর কার্বনের অক্সিজেনটা ত্যাগ হবে, ওকে। রাইবোজ থেকে 2 নম্বর কার্বনের অক্সিজেনটা ত্যাগ করলে যেটা হয় তা কি বলা হয়? ডিঅক্সি রাইবোজ, ওকে। আমরা মনে রাখবো ডি মানে মনে রাখবো হচ্ছে ত্যাগ করা, আবার ডি মানে মনে রাখবো 2 নম্বর কার্বন, এরকম করে মনে রাখবো। মানে এই যে 2 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন তাই না? তাহলে 2 নম্বর কার্বনের অক্সিজেনটা কোনটা? এই যে অক্সিজেন। তাহলে মনে রাখবো 2 নম্বর কার্বনের OH থেকে ওটা বাদ যাবে, তাহলে আমার কী হয়ে যাবে বলো তো? তাহলে আমার হয়ে যাবে হচ্ছে ডিঅক্সি রাইবোজ, ওকে। তাহলে ডিঅক্সি রাইবোজ কীভাবে হবে? CHO CH2, এখানে ও থাকবে না, তারপরে বাকি সব সেম থাকবে, ওকে। এখন আমরা বইতে তো এরকম দেখছি না, আমরা এটাকে বলা হয়, এটাকে কি বলা হয় বলো? এটাকে বলে ফিশার গঠন। এটা দেখো, এটা মাছের মতো না দেখতে, কি সুন্দর লম্বা একটা গঠন মাছের মতো, এটাকে বলে ফিশার গঠন। কিন্তু আমাদের লাগবে চাকরিক গঠনটা। বুঝছো কি বলছি? ডিএনএর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে কোন গঠনটা ইউজ করা হচ্ছে? চাকরিক গঠন। তাহলে ভাইয়া চাকরিক গঠন কি করে হয় আমরা এখন দেখবো, যে এটা চাকরিক গঠনটা কীভাবে করা সম্ভব। ওকে, আমরা যদি দেখি চাকরিক গঠন এটার, তাহলে চলো দেখি এটার চাকরিক গঠনটা কীভাবে হবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এটার চাকরিক গঠনে যাব এখন, ঠিক আছে। আচ্ছা, সুন্দর করে মনে রাখবা চাকরিক গঠনটা, মনে রাখার জন্য মনে রাখবা যেটা, সেটা হচ্ছে, হ্যাঁ, চাকরিক গঠনের ক্ষেত্রে মনে রাখবা এই যে রাইবোজ, ওকে। এই রাইবোজের যে কাহিনীটা ঘটবে, এখন যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে যে এই রাইবোজের, হ্যাঁ, ওকে, এই রাইবোজের, হ্যাঁ, এই যে রাইবোজ, এই রাইবোজে যেটা হবে সেটা হচ্ছে 2 নম্বর যে কার্বনটা আছে, ওকে, সরি 1 নম্বর যে কার্বনটা আছে, এই 1 নম্বর কার্বনের যে ওটা আছে, সে কী করবে জানো? 1 নম্বর কার্বনের ওটা 4 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ 1 নম্বর কার্বন কী করবে? 4 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হবে। জিনিসটা বুঝছো কী বলছে? এবং দেখো 1 এবং 4-এর মাঝখানে একটা ও থাকতেছে না, এই যে 1 নম্বর কার্বনের একটা ও ছিল, এই ওটা চলে আসবে কোথায়? মাঝখানে। এই তাহলে তুমি কী করো? 1 নম্বর কার্বনকে 4 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত করে দাও, মাঝখানে কে থাকবে? একটা ও থাকবে, ওকে। তাহলে হয়ে যাবে কি বলো তো, আমার ডিঅক্সি রাইবোজের কী হয়ে যাবে? চাকরিক গঠন হয়ে যাবে। এখন দেখো চক্রের মধ্যে তাহলে কারা কারা চলে গেল? আমি যে চক্র বানায় ফেললাম, 1 নম্বরের সঙ্গে যুক্ত করলাম কাকে বলো তো? 4 নম্বর কার্বনকে। 1 নম্বর কার্বনের সঙ্গে যখন 4 নম্বর কার্বন যুক্ত করে দেবো, তখন একটা চক্র হয়ে যাবে। বুঝছো কি বলছি? এবং চক্রের মধ্যে থাকবে কয়টা কার্বন? চক্রের মধ্যে থাকবে হচ্ছে 4টা কার্বন, 1 2 3 4। এবং চক্রের বাইরে থাকবে কয় নম্বর কার্বনটা? 5 নম্বর কার্বনটা থাকবে চক্রের বাইরে, ওকে। তাহলে আমরা লিখবো কীভাবে? চলো দেখি আমরা এটাকে আমরা লিখবো কীভাবে। আমরা লিখবো হচ্ছে, ধরো আমি দিলাম, এটা মনে করি আমার 1 নম্বর কার্বন, খেয়াল করো। তো সাপোজ এইটা যদি হয় আমার, ধরো এইটা যদি আমার কি হয় বলো তো, এইটা যদি হয় আমার 1 নম্বর কার্বন, বুঝো, এটা মনে করো আমার 1 নম্বর কার্বন, আমি এখান থেকে শুরু করতেছি আঁকানো। তাহলে মনে করি এই একের পরে কি আসলো? 2, ওইটা ছিল 1, একের পরে 2, তারপর 2-এর পরে আসবে কত বলো তো? 3, এটা 3, ওকে। এবং 3-এর পরে আমরা যাবো কোথায় বলো তো? 3-এর পরে যাবো 4-এ, ওকে। এবং আমরা কী শিখছিলাম বলো তো? এই 4-এর সঙ্গে 1 যুক্ত হবে কী দিয়ে বলো তো? অক্সিজেন দিয়ে যুক্ত হয়ে যাবে, যে 4 এবং 1-এর মাঝখানে থাকবে অক্সিজেন। তাহলে আমি আবার বলতেছি, এইটা মনে করো 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, ওকে। আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এটা হচ্ছে একটা 1 নম্বর কার্বন,
এটা হচ্ছে আমাদের কয় নাম্বার কার্বন? 2 নাম্বার কার্বন। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কার্বন। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার কার্বন? 4 নাম্বার কার্বন। ওকে, এই যে 4 নাম্বার দিয়ে দিই, 4 নাম্বার কার্বন। তাহলে 1 2 3 4, এবং 1 এবং 4-এর মাঝখানে যুক্ত হচ্ছে কী দিয়ে বলো তো? অক্সিজেন দিয়ে তারা যুক্ত হয়ে যাচ্ছে, একটা চক্র হচ্ছে। এবং এই চক্রের বাইরে কে থাকবে বলো তো? এই চক্রের বাইরে থাকবে হচ্ছে 5 নাম্বার কার্বন। তাহলে মনে রাখবো 5 নাম্বার কার্বনটা কিন্তু চক্রের বাইরে থাকবে, এবং তাকে আমরা এইভাবে প্রকাশ করব। এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমার 5 নাম্বার কার্বন, যেটা CH2OH। তাই এটা হচ্ছে আমার একটা কী বলো তো? রাইবোজের বা ডিঅক্সি রাইবোজের, বুঝছো কী বলছে? এটা একটা কী বলো তো? স্ট্রাকচার, চাকরিক গঠন। তাহলে আমি আবার বলতেছি, চাকরিক গঠন আমরা নাম্বারিং করতেছি কীভাবে বলো তো? এটা 1 নাম্বার কার্বন, তারপরে কয় নাম্বার বলো তো? 2 নাম্বার কার্বন, সেখান থেকে আমরা গেলাম কয় নাম্বারে বলো তো? 3 নাম্বার কার্বন। তাহলে 1 2 3, তারপরে গেলাম উপরে কয় নাম্বার কার্বনে বলো তো? এটা এটা হচ্ছে 4 নাম্বার কার্বন। 4 এবং 1 যুক্ত হচ্ছে কী দিয়ে বলো তো? অক্সিজেন দিয়ে। আর উপরে আমার থাকলো কয় নাম্বার কার্বন বলো তো? 5 নাম্বার কার্বন। ওকে, বুঝছো কী বলছি? তো এটা ছিল হচ্ছে আমাদের এক পাশের সূত্রকের ক্ষেত্রে। অপর পাশের সূত্রকের ক্ষেত্রে নাম্বারিংটা কীভাবে হয়? এটা আমরা নাম্বারিং করলাম কোন দিক থেকে বলো তো? এটা আমরা নাম্বারিং করলাম হচ্ছে ঘড়ির কাঁটার, দেখো একটা করতেছি আমরা ঘড়ির কাঁটার ক্লকওয়াইজ, বুঝছো কী বলছি? ঘড়ির কাঁটার দিকে করতেছি, আমরা একটা করবো এখন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে করব। তা চলো দেখি আমরা নাম্বারিংগুলো হবে কীভাবে। আমরা এইভাবে, এটা এটা ছিল এটা, এখন যদি এই দিক থেকে আমরা নাম্বারিং করি, মানে এতক্ষণ যেটা করছিলাম এটা ছিল কোন দিকে? আমাদের ছিল বাম দিকে। ডান দিকের যে চেইনটা থাকবে সেই চেইনটা নাম্বারিংটা হবে কীভাবে? মনে করো এটা ছিল, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন। তাহলে 1 নাম্বার কার্বন যদি এটা হয়, তাহলে এখান থেকে সুন্দর করে মনে রাখবা এটা 1 নাম্বার কার্বন। তাহলে এখান থেকে দাও 2 নাম্বার কার্বন হচ্ছে এটা, 2 নাম্বার কার্বন হচ্ছে এইটা। তারপর এইরকম করে যাও, এটা হচ্ছে কয় নাম্বার কার্বন বলো তো? 3 নাম্বার কার্বন হচ্ছে এইটা। তারপর তুমি এইরকম করে যাও, এটা মনে করো 4 নাম্বার কার্বন। ওকে, তাহলে 1 2 3 4, এবং আমরা কী শিখলাম? 1 এবং 4-এর মাঝখানে আমরা কী দেবো বলো তো? অক্সিজেন দিয়ে দেবো। তাহলে আমি আবার বলতেছি 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। এটা 4, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এবং এটা কয় নাম্বার বলো তো? 4 নাম্বার। এবং 1 এবং 4 নাম্বারের মাঝখানে কী থাকবে বলো তো? অক্সিজেন থাকবে, তখনই চক্রটা হয়। এবং 4-এর নিচে কী থাকে বলো তো? 4-এর নিচে থাকে হচ্ছে 5 নাম্বার কার্বন। 5 নাম্বার কার্বন মনে করো এটা। ওকে, তাহলে এই জিনিসটা একটু বুঝতে হবে, কিন্তু আশা করি তোমরা ডিঅক্সি রাইবোজের যে স্ট্রাকচারটা সেটা বুঝতে পারছো। ওকে, এখন চলো দেখি আমরা এটা কীভাবে ডিএনএ আরএনএ গঠন করে সেটা আমরা এখন দেখব। তাহলে চলো যাই আমরা। এই দেখো, এইটা আমরা এতক্ষণ ধরে আমরা যেটা আঁকালাম সেটা কিন্তু আসলে এইটাই ছিল, তাই না? আমরা যেটা এতক্ষণ ধরে আঁকাইছি, বুঝছো কী বলছি? তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা আঁকাইছি সেটা কিন্তু কোনটা ছিল বলো তো? এইটাই ছিল, বুঝছো কী বলছি? ওকে, তাহলে দেখো এটাকে যদি আমরা যাই একটু, যদি আমরা জুম করি, হ্যাঁ আমরা যদি জুম করি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি বলো তো? এই দেখো, হ্যাঁ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, তাই না? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4, এটা হচ্ছে সেই অক্সিজেন 1 আর 4-এর মাঝখানে, আর এই হচ্ছে আমাদের কয় নাম্বার কার্বন বলো তো? 5 নাম্বার কার্বন। ওকে, তা আমরা মনে রাখবো ডিএনএ হচ্ছে একটা দ্বিসূত্র, বুঝছো? ডাবল হেলিক্স। ওকে, তো ডিএনএ যে ডাবল হেলিক্স আমরা সুন্দর করে মনে রাখবো। এই পেন্টোজ সুগারের একটা মজার জিনিস মনে রাখবো আমরা, আমাদের 3টা কার্বন খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। আমরা মনে রাখবো আমাদের কার্বন কয়টা কয়টা ইম্পর্টেন্ট? 3টা। কোন কোনটা? 1 3 এবং 5, এই 3টা কার্বন খুবই গুরুত্বপূর্ণ। মানে পেন্টোজ সুগারের 5টা কার্বনের মধ্যে 3টা কার্বনের ইফেক্ট খুব ইম্পর্টেন্ট। অলওয়েজ মনে রাখবে 1 নাম্বার কার্বন যেটা, এই যে টিপস কি মনে রাখবে? 1 নং, 1 নং, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এই যে এই টিপসটা মনে রাখবা। ভাইয়া বলছে কি বলো তো? ভাইয়া বলছে 1 নং। 1 নং মানে মনে রাখবো হচ্ছে, নং মানে মনে রাখবো নাইট্রোজেন বেস। নং দিয়ে আমরা মনে রাখবো কি বলো তো? নং দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে নাইট্রোজেন বেস। এর মানে কি বললাম বলো তো? এর মানে বললাম যেটা, সেটা হচ্ছে 1 নাম্বার কার্বনে অলওয়েজ কী থাকবে? নাইট্রোজেন বেস থাকবে। ওকে, 1 নাম্বার কার্বনে অলওয়েজ কী থাকবে বলো তো? নাইট্রোজেন বেস থাকবে। একটু দেখো, এই যে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এই 1 নাম্বার কার্বন দেখো যুক্ত হয়েছে কোনটা বলো তো? নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস মানে কারা কারা বলো তো? ওই যে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এই যে 4টা নাইট্রোজেন বেস, এরা কিন্তু যুক্ত হবে কয় নাম্বার কার্বনে? অলওয়েজ 1 নাম্বার কার্বনে। খুব ভালো করে মনে রাখবে, 1 নাম্বার কার্বন ছাড়া কিন্তু নাইট্রোজেন বেস যুক্ত হবে না। খেয়াল করো, তাহলে দেখো 1 নাম্বার কার্বনে যদি অলওয়েজ নাইট্রোজেন বেস যুক্ত হয়, তাহলে এই কার্বনটা কয় নাম্বার? 1 নাম্বার কার্বন। এবং এইটারও কয় নাম্বার কার্বন এটা বলো তো? 1 নাম্বার কার্বন। বুঝছো কী বলছি? কারণ নাইট্রোজেন বেস যুক্ত হচ্ছে দুই পাশে, তাই না? তাহলে মনে রাখবো 1 নাম্বার কার্বনে যুক্ত হবে অলওয়েজ নাইট্রোজেন বেস। আমি বলছিলাম 1 3 এবং 5, এই 3টা কার্বন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কী কী বলছিলাম? 1 3 এবং 5। তাহলে 1 নাম্বার তো আমরা শিখে গেলাম, 1 নম্বরে হবে 1 নং কার্বন, মানে হচ্ছে 1 নম্বরে অলওয়েজ নাইট্রোজেন বেস থাকবে। আর মনে রাখবো 3 এবং 5, এই দুইটা কার্বনের মাঝখানে থাকবে হচ্ছে ফসফেট। ওই যে ফসফরিক অ্যাসিড বললাম না, এই ফসফরিক অ্যাসিড থেকে যে ফসফেটটা আসে, সেই ফসফেট কী করে বলো তো? 3 এবং 5 নাম্বার কার্বনকে যুক্ত করে। ওকে, তাহলে আমরা দেখি, চলো দেখো, এটা যদি 1 হয় আর এটা যদি 2 হয়, এটা কয় নাম্বার কার্বন বলো তো? 3 নাম্বার কার্বন। তাহলে এইটা সেই 3 নাম্বার কার্বন। ওকে, আর নিচেরটা যাও, নিচেরটার হচ্ছে এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা কয় নাম্বার বলো তো? 3 নাম্বার।
এটা কয় নাম্বার বলো তো? 4 নাম্বার। উপরেরটা কয় নাম্বার বলো তো? 5 নাম্বার। এখন দেখো, সুন্দর করে দেখো, তাহলে নিচেরটা দেখো, এটা উপরেরটা হচ্ছে 5 নাম্বার, আর উপরেরটার নিচেরটা কয় নাম্বার বলো তো? 3 নাম্বার। এই 3 এবং 5-এর মাঝখানে কালো যে গোল্লাটা দেখতে পারতেছো, এই কালো গোল্লাই হচ্ছে ফসফেট। ওকে, আমি আবার বলতেছি, আমি একটু জুম করতেছি তোমাদের সুবিধার জন্য দেখার, ভালো করে শোনো জিনিসটা, বোঝো, একটু বোঝো জিনিসটা। তাহলে মনে রাখবা, দেখো এইটা যদি 1 নাম্বার হয়, এই কার্বনটা কয় নাম্বার বলো তো? 3 নাম্বার কার্বন, এই যে 3 নাম্বার কার্বন। আর এইটা যদি 1 নাম্বার হয়, তাহলে এই কার্বনটা কয় নাম্বার বলো তো? এই কার্বনটা হচ্ছে কয় নাম্বার? 5 নাম্বার কার্বন, এই যে 5 নাম্বার কার্বন। এখন দেখো 3 আর 5 নাম্বার কার্বন যুক্ত হচ্ছে কি দিয়ে? এই কালো গোল্লা দিয়ে। এটাই হচ্ছে ফসফেট, মনে রাখবা, এটা হচ্ছে কিন্তু ফসফেট। ওকে, এটাই সেই ফসফেট। জিনিসটা বুঝছো কি বলছে? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে 2টা পেন্টোজ সুগারকে উপর নিচে যোগ করতেছে কে বলো তো? ফসফেট। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 2টা পেন্টোজ সুগারের মধ্যে যুক্ত করে কে বলো তো? ফসফেট। ওকে, 2টা পেন্টোজ সুগারকে যুক্ত করতেছে কে? ফসফেট। তাহলে এরকম দেখো 3 আর 5-এর মধ্যে ফসফেট। আবার এখানে দেখো এটাও কয় নাম্বার? 3 নাম্বার। এটা কয় নাম্বার? 5 নাম্বার। আবার ফসফেট। আবার দেখো 3 নাম্বার 5 নাম্বার, এর মাঝখানে ফসফেট। তাহলে 3 5 অলওয়েজ কী হচ্ছে? ফসফেট হচ্ছে। এভাবে কী হচ্ছে বলো তো? পেন্টোজ সুগারগুলো কী হচ্ছে বলো তো? একটা চেইন তৈরি করতেছে উপর নিচে। ওকে, আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এই পাশে এরকম করে যদি হয়, ঠিক সিমিলারলি দেখো এখানেও তাই হচ্ছে। দেখো একটা জিনিস মনে রাখবা, এইটা যদি হচ্ছে 3 আর 5 হয়, দেখো খেয়াল করো, 3 5 যুক্ত হচ্ছে, এটা হবে 5 3। হ্যাঁ, এটাকে বলে উল্টা সিকোয়েন্স, খেয়াল করো। এইটা যদি 1 নাম্বার কার্বন হয়, কারণ আমরা কী শিখেছিলাম? যে কার্বনে নাইট্রোজেন বেস থাকে সেটা হচ্ছে 1 নাম্বার। তাহলে এইটা যদি 1 নাম্বার কার্বন হয়, এবার মনে রাখবে এইটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। আবার আবার দেখো নিচেটার ক্ষেত্রে, এটা যদি 1 নাম্বার কার্বন হয়, তাহলে এটা 2, সিমিলারলি এটা 3। বুঝছো কী বলছি? এইটা কত? 4, এবং এই হচ্ছে 5। এখন দেখো এবার নিচেরটা দেখো 5 নাম্বারের সঙ্গে উপরেরটার কয় নাম্বার? 3 নাম্বার। তা 3 আর 5 যুক্ত হচ্ছে কী দিয়ে বলো তো? ফসফেট দিয়ে। তাহলে আমরা বুঝতে পারতেছি, দেখো এক পাশে আমরা কী পেলাম? এক পাশে পেলাম হচ্ছে, এই পাশে আমরা কী পেলাম বলো তো? এই পাশে আমরা পেলাম হচ্ছে 3 সাথে 5 যুক্ত হচ্ছে ফসফেট দিয়ে। বুঝছো কী বলছি? আর আমরা যদি ঠিক সিমিলারলি আমরা যদি এই পাশে যাই, খেয়াল করো, আমরা যদি এই পাশে যাই, তাহলে আমরা কী পাচ্ছি বলো তো? এই পাশে আমরা পাচ্ছি হচ্ছে 5-এর সঙ্গে 3। 5-এর সঙ্গে 3 যুক্ত হচ্ছে কী দিয়ে বলো তো? এই যে 5-এর সঙ্গে 3 যুক্ত হচ্ছে কী দিয়ে বলো তো? ফসফেট দিয়ে। এর মানে আমরা বুঝতে পারলাম যে পেন্টোজ সুগারের কার্বনগুলোর মধ্যে আমরা ইউজে কী বুঝতে পারলাম বলো তো? আমি এটা আবার একটু বলতেছি। তাহলে আমরা বুঝতে পারলাম পেন্টোজ সুগারের কার্বনের মধ্যে মনে রাখলাম যেটা 1 নাম্বার কার্বনের সঙ্গে অলওয়েজ যুক্ত হচ্ছে কী বলো তো? নাইট্রোজেন বেস। এটা খুব ইম্পর্টেন্ট। আর 3 5 বা 5 3, 3 5 বলো আর 5 3 বলো, এদের মধ্যে কে থাকবে বলো তো? এদের মধ্যে থাকবে ফসফেট। ওকে, এটুকু বুঝতে পারছো সবাই আশা করি। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে 1 নাম্বার কার্বনে হলে যুক্ত হচ্ছে কে বলো তো? নাইট্রোজেন বেস। এবং নাইট্রোজেন বেস যুক্ত হওয়ার একটা নিয়ম আছে, বুঝছো কী বলছে? নিয়মটা কী বলো তো? একই সঙ্গে কখনো 2টা পিউরিন একসঙ্গে যুক্ত হবে না। মানে একটা নেব পিউরিন, একটা নেব পাইরিমিডিন, এরকম করে মনে রাখবে। একটা নেব পিউরিন, একটা নেব পাইরিমিডিন। তাহলে আমি যদি পিউরিনের, এখন বিজ্ঞানীরা দেখছে এটা গবেষণা করে, তার সঙ্গে কে লাগে? বিজ্ঞানীরা দেখছে অ্যাডিনিনের সঙ্গে যুক্ত হয় কে? পিউরিন কারা কারা আছে? পিউরিন আছে হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন। আর পাইরিমিডিন কারা কারা আছে বলো তো? আমরা জানি ঢাকাতে যেহেতু ইউনিভার্সিটি নাই, তাহলে ডিএনএতে ইউরাসিল নাই। থাইমিন আর কী থাকবে? সাইটোসিন। অ্যান্ড বিজ্ঞানীরা দেখছে ডিএনএতে কী হয়? অ্যাডিনিনের সঙ্গে থাইমিন যুক্ত হয়, আর গুয়ানিনের সঙ্গে যুক্ত হয় কে বলো তো? সাইটোসিন। খুব ভালো করে মনে রাখবা, এটা হচ্ছে নিয়ম। এটা বেস পেয়ারিং বলা হয়, বেস পেয়ারের সূত্র। বেস পেয়ারের সূত্রটা কী বললাম বলো তো? এর সঙ্গে টি যুক্ত হবে আর জি এর সঙ্গে সি যুক্ত হবে। এখন দেখো আমি কিন্তু 2 টান দিয়েছি, তোমরা কিন্তু একটু আমাকে দেখো, খেয়াল করো, এর সঙ্গে আমি টি করেছি কি? 2 টান দিয়ে। আর খেয়াল করো, আমি যখন জি এর সঙ্গে সি দিয়েছি, খেয়াল করো, আমি যখন জি এর সঙ্গে কী দিছি বলো তো? সি দিছি, তখন 3 টান দিয়েছি। এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই বন্ডগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ড। তাহলে মনে রাখবা, অ্যাডিনিন যখন কী হবে? থাইমিনের সঙ্গে যুক্ত হবে, তখন তারা হবে 2 বন্ধন। আর গুয়ানিন যখন সাইটোসিনের সঙ্গে যুক্ত হবে, তখন তারা হবে 3 বন্ধন। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা। আরেকটা জিনিস বলতেছি, অ্যাডিনিন থাইমিনও যা, থাইমিন অ্যাডিনিনও তাই। আমি কি বলছি বুঝছো তো? মানে এরকম যদি হয়, খেয়াল করো, আমি এরকম মানে এই যে অ্যাডিনিনের সঙ্গে থাইমিন যুক্ত হবে দ্বিবন্ধন দিয়ে। সিমিলারলি আবার কী হতে পারে? থাইমিনের সঙ্গে অ্যাডিনিন যুক্ত হবে কী দিয়ে? দ্বিবন্ধন দিয়ে। ওকে, আবার গুয়ানিনের সঙ্গে সাইটোসিন যুক্ত হবে দ্বিবন্ধন দিয়ে। আবার মনে রাখবো, সাইটোসিনের সঙ্গে গুয়ানিন যুক্ত হবে কী দিয়ে বলো তো? দ্বিবন্ধন দিয়ে। বাট অ্যাডিনিনের সঙ্গে কখনো গুয়ানিন যুক্ত হবে না, কারণ অ্যাডিনিন গুয়ানিন দুটাই পিউরিন, 2টি পিউরিন একসঙ্গে যুক্ত হবে না। আবার থাইমিনের সঙ্গে সাইটোসিন যুক্ত হবে না, কারণ থাইমিন সাইটোসিন দুটাই পাইরিমিডিন। অর্থাৎ একটা পিউরিন, একটা পাইরিমিডিন, একটা পিউরিন, একটা পাইরিমিডিন। বাট নিয়মও আছে আবার, অ্যাডিনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন। ভাইয়া কী করে মনে রাখবো? আমরা মনে রাখবো অ্যাট, এই জিনিসটা মনে রাখবো, অ্যাট দিকে, অ্যাট দিয়ে মনে রাখবো। ওকে, অ্যাট মানে অ্যাডিনিনের সঙ্গে থাইমিন। এবং আমাকে বলো অ্যাটের টতে মনে রাখবো 2, টি দিয়ে মনে রাখবো 2 বন্ড। তাহলে এ টি অ্যাট দিয়ে মনে রাখবো 2 বন্ড। ওকে, অ্যাট দিয়ে মনে রাখবো 2 বন্ড।
আর জিসি একটু খেয়াল করো, এ বি সি, সি কয় নাম্বার বর্ণ, সি হচ্ছে ইংরেজিতে 3 নাম্বার বর্ণ, 3 নাম্বার বর্ণ হলে মনে রাখবে এখানে কী থাকবে বলো তো, ট্রিপল বন্ড থাকবে। তাহলে আমি আবার একটু প্রথম থেকে বলি, আমরা কি শিখলাম, পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সঙ্গে, পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত হবে হচ্ছে অলওয়েজ কি বলো তো, নাইট্রোজেন বেস। এখন তুমি আমাকে বলো, প্রথমে আমি একটু বলেছিলাম আজকে কিন্তু এই প্রথমেই বলেছিলাম যে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস এই দুইটা মিলে কি তৈরি হয়, আমরা জানি এই দুইটা মিলে তৈরি হয় নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড মানে কি বলছিলাম, এই যে নিউক্লিওসাইড এনএস, নাইট্রোজেন বেস এবং সুগার, এই দুইটাকে আমরা একত্রে কী বলছিলাম বলো তো, নিউক্লিওসাইড। ওকে, তাহলে মনে রাখবো। এবং নামটা কীভাবে হবে, নাইট্রোজেন বেস যেটা সে অনুসারে নামকরণ হবে। যেমন এটা হচ্ছে, এটাতে নাইট্রোজেন বেস কোনটা আছে বলো তো, অ্যাডেনিন। তাহলে এই নিউক্লিওসাইডের নাম কী হবে বলো তো, কী হবে, এই নিউক্লিওসাইডের নাম হবে হচ্ছে অ্যাডেনিন নিউক্লিওসাইড। তাহলে বুঝছো কী বলছি, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন বেস, এটা হচ্ছে পেন্টোজ সুগার, দুইটা মিলে হচ্ছে কি নিউক্লিওসাইড, এবং নাইট্রোজেন বেসটা যেহেতু অ্যাডেনিন, তাহলে আমাদের পেন্টোজ সুগারের নামটা হবে কি বলো তো, এটা সরি আমাদের নিউক্লিওসাইডের নামটা হবে অ্যাডেনিন নিউক্লিওসাইড। ওকে, সিমিলারলি এটা হচ্ছে আমাদের পেন্টোজ সুগার, এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস, এই দুটা মিলে হচ্ছে আমাদের নিউক্লিওসাইড, এবং যেহেতু নাইট্রোজেন বেসটা থাইমিন, তাহলে এটার নাম কী হবে, থাইমিন নিউক্লিওসাইড, নাম হবে হচ্ছে থাইমিন নিউক্লিওসাইড। ওকে, এখন আমরা জানি কি বলতো, আমরা কি জানি, নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট যুক্ত হলে কি তৈরি হয় বলতো, নিউক্লিওটাইড। এটা কিন্তু তোমরা জানো, খুব ভালো করে তোমাদের বলছি এটা, নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট যুক্ত হলে কি তৈরি হয়, নিউক্লিওটাইড। তাহলে দেখো এইটুকু হচ্ছে নিউক্লিওসাইড, এখন এর সঙ্গে যে ফসফেট যুক্ত হচ্ছে। ওকে, তাহলে মনে রাখবো নিউক্লিওসাইডের সঙ্গে যখন ফসফেট যুক্ত হবে তখন তার নাম হয়ে যাবে নিউক্লিওটাইড। তাহলে এখন যদি আমি বলি, তাহলে পুরোটুকুর নাম কী হয়ে যাবে এখন বলো তো, এই যে এইটুকু হচ্ছে নিউক্লিওসাইড আর এই হচ্ছে ফসফেট, এই মিলে হয়ে যাবে নিউক্লিওটাইড। এইটুকু যেটা, এইটুকু হয়ে যাবে আমার নিউক্লিওটাইড, এই ফসফেটটা সহ হয়ে যাবে নিউক্লিওটাইড। নাম কি হবে, নাম হবে হচ্ছে অ্যাডেনিন নিউক্লিওটাইড, অ্যাডেনিন নিউক্লিওটাইড। আমি ভালো করে দেখাচ্ছি, এটা হচ্ছে মনে করো থাইমিন, এটা হচ্ছে নাইট্রোজেন বেস, এই দুটা মিলে হচ্ছে কি বলো তো, নিউক্লিওসাইড, আর এর সঙ্গে এই যে ফসফেট, এই মিলে হচ্ছে কি আমার নিউক্লিওটাইড। ওকে, তাহলে এই পুরোটা হচ্ছে আমার নিউক্লিওটাইড। একটা নিউক্লিওটাইডকে বলা হয় মোনোনিউক্লিওটাইড। ওকে, মোনো মানে একটা, তাহলে এইটুকু একটা মোনোনিউক্লিওটাইড। আবার দেখো এইটা যদি একটা মোনোনিউক্লিওটাইড হয়, এই পাশেও কী হচ্ছে, একটা মোনোনিউক্লিওটাইড, খেয়াল করো। তাহলে এই পাশেও একটা মোনোনিউক্লিওটাইড, তাহলে দুই পাশে আমরা কী পাচ্ছি, এক জোড়া মোনোনিউক্লিওটাইড, দুই পাশে আমরা পাচ্ছি এক জোড়া মোনোনিউক্লিওটাইড। তাহলে এরকম প্রতি পাশে পাশে কী আছে, এক জোড়া করে মোনোনিউক্লিওটাইড আছে। এবং মনে রাখবো এই মোনোনিউক্লিওটাইড সূত্র পরস্পরের সঙ্গে যুক্ত আছে কী দিয়ে, খুব ভালো করে বোঝো জিনিসটা। দেখো এই দুটা মোনোনিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত আছে, যে মাঝখানে দেখো যুক্ত আছে কী দিয়ে, নাইট্রোজেন, এই দেখো মাঝখানে যুক্ত আছে কিন্তু হাইড্রোজেন বন্ড দিয়ে, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, এই বন্ডগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ড। দেখো হাইড্রোজেন বন্ডকে ডট ডট দিয়ে দেখানো হয়, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে মনে রাখবো এইটা একটা মোনোনিউক্লিওটাইড, এইটা একটা মোনোনিউক্লিওটাইড, দুইটা মোনোনিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে কী দিয়ে বলো তো, হাইড্রোজেন বন্ড দিয়ে। এই জিনিসটা আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে আমি আবার একটু বলতেছি, আবার একটু রিক্যাপ করি, চলো দেখি, আমরা অনেক কিছুই পড়ছি, আমরা আবার একটু সামারাইজ করি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, ওয়াটসন এবং ক্রিক আমাদের যে মডেলটা দিল, সেই মডেলটা অনুসারে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে যে ডিএনএ হচ্ছে একটা দ্বিসূত্রক। বুঝছো কী বলছি, দ্বিসূত্রক। দেখো এইটুকু একটা সূত্র, তাহলে দ্বিসূত্রক মানে কি, দ্বিসূত্রক কি, এটা দ্বিসূত্রক নিউক্লিওটাইড। ওকে, ডিএনএ হচ্ছে আমরা মনে রাখবো দ্বিসূত্রক একটা নিউক্লিওটাইড। তাহলে এইটা হচ্ছে একটা নিউক্লিওটাইডের সূত্রক, খেয়াল করো, এইটুকু একটা নিউক্লিওটাইড আর এইটুকু একটা নিউক্লিওটাইড। বুঝছো কী বলছি? ওকে, তাহলে এইগুলো হচ্ছে নিউক্লিওটাইড সূত্র, এইগুলো একটা নিউক্লিওটাইড সূত্র। ভাইয়া নামকরণটা কীভাবে করা হয় এই নিউক্লিওটাইডের, একটু খেয়াল করো। আমাদের দেখো এখানে সবগুলো কার্বন অকুপাইড, এই দেখো 5 নাম্বার কার্বনটা কিন্তু 1 2 3 4 5, এই 5 নাম্বার কার্বনটা কিন্তু কারোর সঙ্গে বন্ড করে নাই, তাহলে এটাকে আমরা বলি 5 নাম্বার প্রান্ত। যেটা বন্ড করে নাই সেটাকে আমরা কী বলি, 5 নাম্বার প্রান্ত। আর দেখো এই যদি 5 নাম্বারটা বন্ড না করে, তাহলে এই দেখো 3-এর সঙ্গে 5, 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 তাহলে বাকি থাকলো কোনটা বলো তো, বাকি থাকবে কোনটা, 3 বাকি থাকবে, 1 2 3। আমরা যদি আর চক্রটাকে কন্টিনিউ না করি তাহলে মনে রাখবো 3 বাকি থাকবে এখানে। তাহলে উপরে যদি 5 প্রান্ত হয়, নিচে হবে 3 প্রান্ত। তাহলে এই সূত্রের নাম কি বলো তো, এই সূত্রের নাম হচ্ছে 5 থেকে 3 প্রান্ত। আবার এই পাশে যাও, খেয়াল করো, এই পাশে দেখো 1 2 3, এই যে 3 নাম্বারে কিন্তু ফাঁকা আছে, 3 নাম্বারের হাতটা কিন্তু ফাঁকা আছে, তাহলে এই প্রান্তের নাম হচ্ছে 3 প্রান্ত। আর যুক্ত হয়েছে কার সঙ্গে বলো তো, 5-এর সঙ্গে 3, 5-এর সঙ্গে 3, 5-এর সঙ্গে 3, 5-এর সঙ্গে 3, 5-এর সঙ্গে কত বলো তো 3, 5 ফাঁকা। তাহলে এই প্রান্তটা হচ্ছে কত বলো তো, 5 প্রান্ত, এটাকে বলা হয়। তাহলে এই সূত্রকের নাম হচ্ছে 5 প্রান্ত থেকে 3 প্রান্ত। এই সূত্রটাকে আমরা কি বলি, 5 প্রান্ত থেকে 3 প্রান্ত বলি এই সূত্রটাকে। আর মনে রাখবে এই সূত্রটাকে আমরা কি বলি বলো তো, 3 প্রান্ত থেকে 5 প্রান্ত বলি। তাহলে দুইটা সূত্র কিন্তু পরস্পরের বিপরীত, অ্যান্টি প্যারালাল বলা হয়।
ওকে, তাহলে মনে রাখবো ওয়াটসন এবং ক্রিক বলছে ডিএনএটা হচ্ছে প্যাঁচানো সিঁড়ির মতো দেখতে এবং একটা একটা বিপরীত, বুঝছো কি বলছি, অ্যান্টি প্যারালাল। ওকে, সমান্তরাল এবং বিপরীত, মনে রাখবো জিনিসটা। এখন বলবো কীভাবে তারা অর্গানাইজড হয়ে আছে, আমরা সুন্দর করে বলবো। পেন্টোজ সুগারের 5টা কার্বনের মধ্যে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে পেন্টোজ সুগারের 5 কার্বনের মধ্যে আমরা বলবো হচ্ছে যেটা 1 নাম্বার কার্বন, সে 1 নাম্বার কার্বনে থাকবে হচ্ছে নাইট্রোজেন বেস। ওকে, আর 3 আর 5-এর মধ্যে থাকবে ফসফেট। ওকে, এবং মনে রাখবো নাইট্রোজেন বেস এবং হচ্ছে পেন্টোজ সুগার মিলে হবে হচ্ছে নিউক্লিওসাইড, আর ফসফেট মিলে হবে নিউক্লিওটাইড। ওকে, তাহলে এই পুরোটাকে আমরা বলবো হচ্ছে একটা মনোনিউক্লিওটাইড, এটুককে আমরা বলবো হচ্ছে একটা মনোনিউক্লিওটাইড। আর পাশাপাশি 2টা মনোনিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে। পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে কী দিয়ে বলো তো, হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হচ্ছে, এই যে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। এবং নিয়মটা কি, অ্যাডিনিন নাইট্রোজেন বেজের সঙ্গে যুক্ত হবে থাইমিন, অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, অ্যাডেনিন থাইমিন, গুয়ানিন সাইটোসিন। এবং আরেকটা জিনিস মনে রাখবো, অ্যাডেনিনের সঙ্গে যখন থাইমিন হবে তখন হবে হচ্ছে ট্রিপল বন্ড, আর গুয়ানিনের সঙ্গে যখন সাইটোসিন হবে, অ্যাডেনিনের সঙ্গে যখন থাইমিন হবে তখন হবে ডাবল বন্ড। মনে রাখবো থাইমিনের টি দিয়ে মনে রাখবো 2। তাহলে অ্যাডেনিনের সঙ্গে যখন থাইমিন হবে তখন হবে হচ্ছে ডাবল বন্ড, আর গুয়ানিনের সঙ্গে যখন সাইটোসিন হবে তখন হবে হচ্ছে ট্রিপল বন্ড। আমরা এই কথাগুলো কিন্তু বলছি বারবার করে বলতেছি। ওকে, তাহলে মোটামুটি আমাদের কি হয়ে গেল, স্ট্রাকচারটা হয়ে গেল। এবং আমরা মনে রাখবো প্যাঁচানো সূত্রক, যেহেতু মনে রাখবো একটা প্যাচ, বুঝছো, এটা সিঁড়ির প্যাঁচানো সূত্রক, এই যেরকম করে সিঁড়ির মতো প্যাঁচানো সূত্রক, দেখো মনে রাখবো এই যে এটা হচ্ছে কী হবে বলো তো, কী হবে সিঁড়ির মতো কী হবে প্যাঁচানো সূত্রক এটা। তাহলে এই যে এইরকম একটা প্যাঁচানো সূত্রক যদি যায়, ঠিক সিমিলারলি আরেকটা তুমি সূত্রক দাও, আমি অন্য কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আরেকটা সূত্রক এইটা, এই যে তাহলে প্যাঁচানো সূত্রক যেটা, এই যে প্যাঁচানো সূত্রক এরকম করে নাইট্রোজেন ক্ষারগুলো যুক্ত হয় পরস্পরের সঙ্গে। তাহলে এইটাকে বলে একটা প্যাচ, এইটুকুকে বলে একটা প্যাচ, বুঝছো কি বলছি। তাহলে একটা প্যাচের মধ্যে মনে রাখবা, একটা প্যাচের মধ্যে এরকম কি থাকবে, একটা প্যাচের মধ্যে এরকম 10 জোড়া, এটা একটা এটা একটা কি, এইটা একটা মনোনিউক্লিওটাইড, এইটা একটা মনোনিউক্লিওটাইড, দুইটা মিলে কি হয়েছে বলো তো, 1 জোড়া মনোনিউক্লিওটাইড। এটা হচ্ছে 1 জোড়া, 1 পেয়ার মনোনিউক্লিওটাইড, এই পুরাটা হচ্ছে 1 পেয়ার মনোনিউক্লিওটাইড। মনে রাখবা ডিএনএর একটা প্যাচের মধ্যে এরকম 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকবে। ওকে, তাহলে একটা প্যাচের মধ্যে কয় জোড়া থাকবে, 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকবে, বুঝছো কি বলছে, এটা মনে রাখবো আমরা। ওকে, আচ্ছা, একটা প্যাচের মধ্যে থাকবে 10 জোড়া মনোনিউক্লিওটাইড। ওকে, এটা আমরা মনে রাখবো, 10 জোড়া মানে কয়টা, 20টি মনোনিউক্লিওটাইড। এবং আমরা মনে রাখবো এরকম একটা প্যাচ, যে এই একটা প্যাচের দূরত্ব হবে হচ্ছে কত বলো তো, আমরা মনে রাখবো একটা প্যাচ এরকম 10টা যে দূরত্ব, এই 10টার দূরত্ব হবে 34 অ্যামস্ট্রং। একটু বুঝো, একটা প্যাচের মধ্যে থাকবে হচ্ছে 10 জোড়া মনোনিউক্লিওটাইড এবং দূরত্বটা হবে হচ্ছে 34 অ্যামস্ট্রং। আর এটার ব্যাস কত হবে বলো তো, এটার ব্যাস হবে হচ্ছে 20 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং মানে 10⁻⁻10 মিটার। তাহলে মনে রাখবো এর ব্যাস হবে হচ্ছে 20 অ্যামস্ট্রং, আর দৈর্ঘ্য হবে কত বলো তো, 34 অ্যামস্ট্রং। জিনিসটা বুঝছো কি বলছে। এখন 34 অ্যামস্ট্রংয়ের মধ্যে কয় জোড়া থাকবে, 34 অ্যামস্ট্রংয়ের মধ্যে এরকম থাকবে 10টা, 10 জোড়া আর কি, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, এরকম 10 জোড়া। আমাকে বলো 34টার মধ্যে যদি 10 জোড়া থাকে অ্যামস্ট্রংয়ের মধ্যে, তাহলে প্রত্যেকটার মধ্যে দূরত্ব কত হবে, তাহলে 34/10 = 3.4, অর্থাৎ এইটা থেকে এইটার দূরত্ব হচ্ছে কত বলো তো, 3.4 অ্যামস্ট্রং। এটা আমরা মনে রাখবো। তাহলে দুইটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হচ্ছে কত বলো তো, 3.4 অ্যামস্ট্রং। এখন এটাকে ডাবল হেলিক্স বলা হয় কেন, আবার একটু বলতেছি ভালো করে শোনো। তাহলে আমরা যদি এই ছবিটা দেখি তাহলে মনে রাখবো এইটা একটা মনে করো সূত্রক, এই সূত্রকটা যদি এই শেষ প্রান্ত 5 হয় তাহলে এইটা এরকম করে তুমি যাও 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 যাও, এই যে তাহলে এইটার শেষ প্রান্ত হবে 3 হবে। আর এইটা যদি 3 হয় তাহলে তুমি যাও এরকম করে যাও 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 যাও, এই যে তাহলে এটা শেষ প্রান্ত হবে 5। তাহলে বলবো হচ্ছে দুটি সূত্রক পরস্পর বিপরীত সূত্রক, একটা হচ্ছে 5-3 প্রান্ত, একটাকে বলা হয় 3-5 প্রান্ত। বুঝছো, দেখতে কেমন, প্যাঁচানো সিঁড়ির মতো। এখন প্যাঁচানো সিঁড়ি বলতেছি কেন, খুব ভালো করে মনে রাখবা, শোনো এই ছবিটা একটু লাগবে। আমরা মনে রাখবো সিঁড়ির, দেখো এই যে এখানে সিঁড়ির দেখো হাতল তৈরি করতেছে কারা, মনে রাখবা এই যে ফসফেট, এই যে বুঝছো কি বলছে, যে সুগার, এই সুগার এবং কি বলতো, এই সুগার এবং ফসফেট এই মিলে তৈরি হচ্ছে সিঁড়ির হাতল। বুঝছো কি বলছে। ওকে, তাহলে মনে রাখবো সিঁড়ির হাতল তৈরি করে হচ্ছে পেন্টোজ সুগার এবং ফসফেট। মনে করো একটা সিঁড়ি তুমি, এটা যদি সিঁড়ি হচ্ছে হাতল, এই যে হাতল, তাহলে এই সিঁড়ির হচ্ছে হাতল হচ্ছে এইটা, হাতল মানে যেখানে সিঁড়ি হাত দেওয়া হয় সেটাকে বলা হয় হাতল। তাহলে মনে রাখবো পেন্টোজ সুগার এবং ফসফেট মিলে কি হয় বলো তো, সিঁড়ির হাতল তৈরি হয়। আর এই নাইট্রোজেন বেসগুলো কি তৈরি করে বলো তো, ধাপ তৈরি করে। বুঝছো কি বলছি, তাহলে এগুলো হচ্ছে আমার কি বলো তো, সিঁড়ির ধাপ। বুঝছো কি বলছে, এটা মনে রাখবা। তাহলে এটাকে প্যাঁচানো সিঁড়ি বলা হয়, যেখানে কি থাকে বলো তো, পেন্টোজ সুগার এবং ফসফেট মিলে তৈরি হচ্ছে কি আমার বলো তো, সিঁড়ির হচ্ছে হাতল, এবং মাঝখানে যে নাইট্রোজেন বেস এবং হাইড্রোজেন বন্ড, এটাকে আমরা কি বলতেছি বলো তো, ধাপ বলতেছি সিঁড়ির।
এগুলো লাগবে, কিন্তু এই কথাগুলো বলতে হবে। তাহলে আমরা বলবো দুটি দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো দেখতে, দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো দেখতে, যেখানে কি হচ্ছে বলো তো, তুমি বলো এখন। দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ি, যেখানে সিঁড়ির ধাপ, এই যেটা হচ্ছে ধাপ, দেখো সিঁড়ির ধাপ, সরি এটা হচ্ছে হাতল, এটা হচ্ছে হাতল। তাহলে সিঁড়ির দেখো তুমি কি বলবা এটাকে বলবা হচ্ছে, এটাকে বলবা হাতল, তাই না? তাহলে এটা কিরকম করে দেখো, এটা যদি হাতল হয় তাহলে সিঁড়ির হাতল, এই যে হাতল তৈরি হচ্ছে কি দিয়ে, সুন্দর করে মনে রাখবো। হাতল তৈরি হচ্ছে কি দিয়ে বলো তো? হাতল তৈরি হচ্ছে পেন্টোজ সুগার যোগ হচ্ছে ফসফেট, এই মিলে তৈরি হবে হাতল। ওকে, আর সিঁড়ির ধাপ যেটা মাঝখানে, সেটা যুক্ত হবে কী দিয়ে বলো তো? সেটা যুক্ত হবে নাইট্রোজেন বন্ড দিয়ে। এবং নাইট্রোজেন বন্ড কীভাবে যুক্ত থাকবে তারা পরস্পরের সঙ্গে, সরি নাইট্রোজেন বেস দিয়ে। আর নাইট্রোজেন বেস পরস্পরের সঙ্গে যুক্ত হবে কী দিয়ে? হাইড্রোজেন বন্ড দিয়ে। এবং নিয়মটা কী বলছিলাম? অ্যাডিনিনের সঙ্গে যুক্ত হবে কে? থাইমিন 2 ডাবল বন্ড। আর গুয়ানিনের সঙ্গে যুক্ত হবে কে বলো তো? সাইটোসিন। বন্ড হবে কয়টা বলো তো? ট্রিপল বন্ড। এবং একটা প্যাচে থাকবে, একটা প্যাচ মানে কোনটুকু বলো তো? কোনটুকু আমরা একটা প্যাচ বলতেছি বলো তো? এইটুকু হচ্ছে একটা প্যাচ, এখান থেকে শুরু করে মনে করো এইটুকু হচ্ছে একটা প্যাচ, এইটুকু থেকে এইটুকু একটা প্যাচ, আবার ধরো এইটুকু থেকে এইটুকু একটা প্যাচ। এই প্রত্যেকটা প্যাচের দূরত্ব কত বলো তো? প্রত্যেকটা প্যাচের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। একটা প্যাচের মধ্যে কয় জোড়া নিউক্লিওটাইড আছে? যেগুলো প্রত্যেকটা নিউক্লিওটাইড, বুঝছো? তাহলে কয় জোড়া আছে বলো তো? 10 জোড়া। তাহলে 10 জোড়া নিউক্লিওটাইড থাকলে প্রত্যেকটার মধ্যে দূরত্ব কত? প্রত্যেকটার মধ্যে দূরত্ব হচ্ছে 10/34 3.4 অ্যাংস্ট্রম। তাহলে আবার একটু বোঝো, মনে করো সিঁড়ি একটা সিঁড়ি, মনে করো তুমি একটা বিল্ডিংয়ে উঠতেছো, মনে করো বিল্ডিংটা মনে করো একদম একতলা থেকে শুরু করে 10 তলা, ঠিক আছে? ওকে, তাহলে এই 10 তলা, একতলা থেকে দোতলা, দোতলা থেকে 3 তলা, এগুলো একটা প্যাচ, দেখবা সিঁড়ি কিন্তু প্যাঁচানো থাকে। 1 থেকে 2 তলা একটা প্যাচ, 2 থেকে 3 তলা একটা প্যাচ, 3 থেকে 4 তলা একটা প্যাচ। ওকে, তাহলে সিঁড়ির এগুলো কিন্তু একটা প্যাচ, বুঝছো? তাহলে ডিএনএকে যদি আমরা সিঁড়ির সঙ্গে তুলনা করি, আমরা মনে রাখবো সিঁড়ির যে হাতল যেটা ধরি, সেটা হচ্ছে কি থাকবে? পেন্টোজ সুগার এবং হচ্ছে ফসফেট। পেন্টোজ সুগার এবং ফসফেট দিয়ে হবে হাতল। একদম ভুল করা যাবে না, একদম ভুল করা যাবে না। ওকে, মনে রাখবা হাতে আছে ফুপা, যদি প্যাচ লেগে যায় এরকম করে মনে রাখবা, হাতে আছে তোমার ফুপা। ফুপা হচ্ছে তোমার হাতে, ফুপা তো বোঝো তাই না? ফুপুর যে হাজবেন্ড ফুপা, হাতে আছে হচ্ছে ফুপা। ওকে, হাত দিছো কোথায়? ফুপার গায়ে হাত দিছো। ফুপা মানে হচ্ছে ফসফেট এবং পেন্টোজ সুগার, এইটা মিলে হবে হাতল। ওকে, আর তুমি যে সিঁড়ির ধাপ মানে যার উপরে পা দিচ্ছ, সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস এবং হাইড্রোজেন বন্ড। নাইট্রোজেন বেস এবং হাইড্রোজেন বন্ড, মানে নাইট্রোজেন বেসগুলো লাগানো আছে কি দিয়ে? হাইড্রোজেন বন্ড দিয়ে লাগানো আছে, তাই না? এখন আমি বলি তুমি দোতলা থেকে 3 তলায় উঠতেছো, তাই না? তাহলে হাতলটা কী হচ্ছে? ডিএনএর সঙ্গে কম্পেয়ার করলে হবে পেন্টোজ সুগার আর ফসফেট, আর প্রত্যেকটা ধাপ সিঁড়ির এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এখন বলো দোতলা থেকে যদি 3 তলায় ওঠো, এটা যদি ডিএনএ হয়, তাহলে মাঝখানে তোমার ধাপ কয়টা হবে? মাঝখানে ধাপ হবে হচ্ছে 10টা ধাপ হবে, বুঝছো কি বলছি? এবং দোতলা থেকে 3 তলা এর দূরত্ব কত? এর দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে প্রত্যেকটা ধাপের মধ্যবর্তী দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম। আর সিঁড়িটা কতটুকু ব্যাস? ব্যাস মানে হচ্ছে এই দিকে দৈর্ঘ্য, বুঝছো? তাহলে ব্যাস মানে হচ্ছে কোন দিকে দৈর্ঘ্য বলো তো? এই যে আড়াআড়ি দৈর্ঘ্য যেটা, সিঁড়ির ব্যাস কতটুকু আমরা মনে রাখবো? ব্যাস মানে বলতেছি কোনটা বলো তো? এইটাকে আমরা বলতেছি ব্যাস। তাহলে মনে রাখবো সিঁড়ির ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ব্যাসের দিয়ে মনে রাখবো 20 অ্যাংস্ট্রম। এই হচ্ছে কথাবার্তা। তাহলে মোটামুটি এটি হচ্ছে কিন্তু আমার কি বলো তো? ডিএনএর একটা ডাবল হেলিক্স গঠনের মডেল। তা চলো দেখি তোমাদের বইতে এখন কি আছে। আমি তো অনেক কিছু পড়লাম, এখন তোমাদের বই অনুসারে আমরা পড়বো, চলো। ঠিক আছে, আমার বিশ্বাস তোমরা যারা ক্লাসটা করলে এতক্ষণ ধরে, তোমাদের আর মানে এটা নিয়ে কোনো আটকাবেই না। তোমাদের একদম সুন্দর একটা কনসেপ্ট কিন্তু আমার মনে হয় হয়ে গেছে, তাই না? আমার বিশ্বাস তোমাদের এটা হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তোমাদের সুন্দর একটা কিন্তু কনসেপ্ট হয়ে যাওয়ার কথা। তো চলো আমরা এখন একটু বই দাগাই, লাল কালার দিয়ে সুন্দর করে আমরা বই দাগাবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি এখন বই দাগাই, মনে রাখবো আমরা পড়তেছি ডিএনএ। হ্যাঁ, আই এম সরি, হ্যাঁ আমরা পড়ছি কি বলো তো? আমরা পড়ছি হচ্ছে এখন ডিএনএ। হ্যাঁ, তো আমরা যদি ডিএনএ পড়ি, তাহলে মনে রাখবো ক্রোমোজোমের, এই যেটা মনে রাখবো, ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ, দ্যাট ইজ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা 2 সূত্রক বলছি, এটা 2 সূত্রক। প্রত্যেকটা সূত্রককে আমরা কী বলবো? পলিনিউক্লিওটাইড বলবো। কেমন দেখতে? সর্পিলাকার বলবো, তাই না? এবং সূত্রক দুটি একটি অন্যটির পরিপূরক। এই যে পরিপূরক মানে সম্পূরক, বুঝছো কি বলছি? মানে একটা যেদিকে যাবে, একটা যদি 5 থেকে 3 হয়, অপরটা হবে কত বলো তো? 3 থেকে 5। এটাকে বলা হয় পরিপূরক। পরিপূরক মানে বিপরীত আর কি, হ্যাঁ, একটার বিপরীত, এরকম করে মনে রাখবো। এখন আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে, খেয়াল করো, এতে কি থাকে? 5 কার্বনযুক্ত শর্করা, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, কী থাকে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন থাকে, বুঝছো কি বলছি? ইউরাসিল কিন্তু থাকবে না, এবং অজিরো ফসফেট থাকবে। এই তিনটিকে একত্রে আমরা কি বলবো? নিউক্লিওটাইড বলবো। আর ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। সবগুলো ইম্পর্টেন্ট। ওয়াটসন এবং ক্রিক 1953 সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সালটা, এই ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা বর্ণনা করেন এবং তার নোবেল পুরস্কার পেয়ে যান। তাহলে নাইট্রোজেন বেসগুলো কয় রকম? 2 রকম। কী কী? পিউরিন এবং পাইরিমিডিন। অ্যাডিনিন এবং গুয়ানিন এই দুটাকে কী বলা হয় বলো তো? এই দুটাকে বলা হয় হচ্ছে পিউরিন। আর সাইটোসিন এবং থাইমিন এই দুটাকে বলা হয় পাইরিমিডিন। এবং আমরা জানি ডিএনএতে কী হবে?
অ্যাডিনিনের সঙ্গে যুক্ত হবে থাইমিন, দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে, বুঝছো? এবং দেখতে কেমন হবে এটি, এরকম করে মনে রাখবো। টিতে মনে রাখবো 2 বন্ড, ওকে, টি দিয়ে মনে রাখবো। আর গুয়ানিনের সঙ্গে যুক্ত হবে কে বলো তো? সাইটোসিন। সাইটোসিন মনে রাখবো সি দিয়ে মনে রাখবো, এবিসি। সি মানে 3 নম্বর বর্ণ, 3টি বন্ড দিয়ে যুক্ত হবে, এরকম করে যুক্ত হবে, বুঝছো কি বলছি? এবং মনে রাখবো একটা পিউরিনের সঙ্গে অন্য একটা পাইরিমিডিন যুক্ত হয়। এটা বললাম তো যে অ্যাডেনিনের সঙ্গে কখনোই গুয়ানিন যুক্ত হবে না, অ্যাডেনিনের সঙ্গে যুক্ত হবে থাইমিন, একটা পিউরিনের সঙ্গে একটা পাইরিমিডিন যুক্ত হবে। সুতরাং সূত্র দুটি একটি অন্যটির পরিপূরক কিন্তু একরকম নয়, পরিপূরক কিন্তু একরকম নয়। এবং একটা পূর্ণ ঘূর্ণনে, পূর্ণ ঘূর্ণন মানে প্যাচ, যেটা বলতেছিলাম, একটা পূর্ণ প্যাচ বা একটা পূর্ণ তালা, যেটা বললাম 2 তালা থেকে 3 তালা বলছিলাম তোমাকে, এখানে 34 অ্যামস্ট্রং দূরত্ব হয়, তাই না, দৈর্ঘ্য বিশিষ্ট হয়। এবং প্রতি ঘূর্ণনে হচ্ছে 10টি নিউক্লিওটাইড থাকে। সুতরাং প্রত্যেকটার 2টি নিউক্লিওটাইডের দূরত্ব কত হবে? 3.4 অ্যামস্ট্রং। এটা কিন্তু উপর নিচের দূরত্ব, ওকে। এখন বলবো ডিএনএ 2টি পলিনিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে, ওই যে বললাম অ্যান্টি প্যারালালভাবে অবস্থান করে। কাঠামোটা অনেকটা কীরকম বলো তো? পেঁচানো সিঁড়ির মতো, ওকে। এবং ক্ষারগুলো থাকবে হচ্ছে শায়িত লম্বক, ক্ষারগুলো থাকবে কীভাবে? শায়িতভাবে। এই যে বললাম মানে সূত্র কাছে কীরকম, এরকম উপর নিচে, আর ক্ষার আছে কীভাবে? শুয়ে আছে। সূত্র কাছে উপর নিচে, আর ক্ষার আছে কীরকম বলো তো? ক্ষার আছে পাশাপাশি, এটাকে বলতেছে শায়িত, বুঝছো? আচ্ছা, এবং মনে রাখবো যেটা, অর্থাৎ ডিএনএ অণুর বাইরের দিকে দ্বন্দ্ব দুটির সঙ্গে সুগার এবং ফসফেট যুক্ত থাকে। এটা তো বললামই। বাইরের দিকে থাকবে কে বলো তো? কারণ যেহেতু বেজ আছে কোথায়? মাঝখানে বেজ আছে, কিন্তু নাইট্রোজেন বেজ কিন্তু ভিতরে। তাহলে বাইরে কি থাকে বলো তো? সুগার আর ফসফেট, এটাই বলতেছে। তাহলে বাইরে আছে সুগার এবং ফসফেট, যেটা তৈরি করে হাতল। আর ভেতরের দিকে আছে কে বলো তো? নাইট্রোজেন বেস। এটা মনে রাখবো আর কি, ওকে। ভেতরের দিকে আছে নাইট্রোজেন বেস, এটা তো বললামই। এবং নাইট্রোজেন বেস থাকে 1 নম্বর কার্বনে, আর সুগার আর ফসফেট থাকে কয় নম্বর কার্বনে বলো তো? 3-এর সঙ্গে 5 বা 5-এর সঙ্গে 3। এই জিনিসগুলো কিন্তু সুন্দর করে বোঝাইছি আমি তোমাদেরকে, তাই না? ডিএনএ সাধারণত বললাম তো যে সুতার মতো হয়, মনে রাখবো। সুকেন্দ্রিক কোষের ডিএনএ হয় সুতার মতো, বাট আদি কোষের ডিএনএ কেমন হয় বলো তো? বৃত্তাকার হয়ে যায়, এটা মনে রাখবো। আদি কোষে, গত ক্লাসে আমি এটা সুন্দর করে বুঝাইছি এটা। তাহলে আদি কোষের ডিএনএগুলো সাধারণত কী হয়? গোলাকার বা বৃত্তাকার হয়, ওকে। এবং হাজার হাজার নিউক্লিওটাইড মিলে এরকম, বুঝছো কি বলছি, কী হয়? একটা ডিএনএ গঠিত হয়। এবং এর ব্যাস কত বলো তো? ব্যাস হচ্ছে 20 অ্যামস্ট্রং বলছি, কিন্তু ব্যাস মানে হচ্ছে পাশাপাশি দূরত্ব। আর হচ্ছে 34 অ্যামস্ট্রং বা 3.4 অ্যামস্ট্রং ছিল কোথায়? উপর নিচের দূরত্ব ছিল। তাহলে ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে ডিএনএ। গত ক্লাসে বলছিলাম বংশগতির ভৌত ভিত্তি কোনটা বলো তো? ক্রোমোজোম। তাহলে বংশগতির ভৌত ভিত্তি বললে মনে রাখবো ক্রোমোজোম। আর যদি বলি বংশগতির রাসায়নিক ভিত্তি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ। কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয় ডিএনএকে। এবং ডিএনএ হচ্ছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, যা কি করে বলো তো? বংশ থেকে বংশক্রমে কি হয় বলো তো? সঞ্চালিত হয়। এই ছিল আমাদের আজকের পড়া। আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো সবাই। এটা কারোর কোনো কনফিউশন তৈরি হবে না। আমি টিপসে বলছি, টিপসগুলো বলে দিয়েছি। দেখো কী করে ডিএনএ তুমি বানাবা, একটা সুন্দর করে বলছে ডিএনএ না বানানো যায়, অবশ্যই বানানো যায়। ডিএনএ কিন্তু বানাতে পারবা তুমি, বুঝছো কি বলছি? পুতির মালা দিয়ে তুমি করতে পারবা। দেখো তুমি ছোটো ছোটো লাঠি নিবা, খেয়াল করো কী করবা, তুমি ছোটো ছোটো কাঠি নিবা আর কি, বুঝছো কি বলছি? এই কাঠিগুলো কী হবে বলো তো? এগুলো হবে হচ্ছে আমাদের নাইট্রোজেন ক্ষার, বুঝছো কি বলছি? আর দেখো এখানে আমার দিবা সুগার, আর এই পুঁতির গোল্লাগুলো কী হবে বলো তো? কী হবে? ফসফেট। যে ফসফেট কী করতেছে বলো তো? পরস্পর যুক্ত করতেছে, তাই না? আমরা জানি। তাহলে দেখো সুন্দর করে কী হচ্ছে বলো তো? এই দেখো সুন্দর করে তোমার কী হচ্ছে, একটা ডিএনএ কিন্তু এরকম তুমি ইচ্ছা করলে মডেল কিন্তু বানাতে পারবা। এটা বানালে কিন্তু খুব চমৎকার হবে। এটা তোমাদের হোমওয়ার্ক। আমি মনে করি এরকম মজার কাজগুলো করা উচিত। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এইটা বানাবা, দেখি কে সুন্দর করে বানাতে পারে। আবার প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভালো করে পড়াশোনা করো। আজকে যেটা পড়লাম এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখনকার পড়া হলো কি বলো তো? আমরা কী কী পড়লাম? তা তোমাদের হোমওয়ার্ক কী কী থাকতেছে বলো তো? হোমওয়ার্ক থাকতেছে 1 নাম্বার হচ্ছে তোমরা কী করবা? 1 নাম্বার হচ্ছে ডিএনএ যে গঠনেরটা আছে প্র্যাকটিক্যালটা, ওই যেটা মজা করে যেটা আঁকা বাছায় ওইটা বানাবা। 1 নাম্বার হচ্ছে ডিএনএ বানাবা। একটা ডিএনএ বানালে জীবনেও ডিএনএ ভুলবা না। তাহলে একটা ডিএনএ তোমরা বানাবা। এটা হচ্ছে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, পরামর্শ থাকবে, ওকে। আর একটা কাজ করবা, 2 নাম্বার যে কাজটা করবা সেটা হচ্ছে যে তোমরা এই ডিএনএ রাসায়নিক গঠন এবং ডিএনএর ভৌত গঠন, বুঝছো কি বলছে? এই দুইটা ছবি আঁকাবা, বুঝছো কি? রাসায়নিক গঠন মানে ওই যে পাশে যেটা বললাম, আর ভৌত গঠন সিঁড়িটা, এই দুটো ছবি আঁকায় তোমরা কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? আমি সবার ছবিটা চেক করবো কার কেমন হচ্ছে, কারণ এটা পরীক্ষা আসবে। ডিএনএ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিএনএ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ পরীক্ষায় আসবে, ডিএনএ কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। তো আশা করি সবাই ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর তোমাদের ফ্রেন্ড যারা আছে ওদেরকে বলো, পারলে ওদেরকে আমাদের গ্রুপে জয়েন করে দাও,
ঠিক আছে? ওকে, ওদেরকে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটায় জয়েন করায় দাও, বুঝছো কি বলছি? এবং ইনশাল্লাহ আমি আমার সঙ্গে যদি তোমরা কানেক্টেড থাকো, আমি যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়াই প্রধানত, তাহলে তোমরা যদি ক্লাস 9-10 থেকে যদি আমার সঙ্গে কানেক্টেড থাকো, তোমাদের আমি তৈরি করে নিতে পারবো। 4 বছর হাতে সময় পাচ্ছি, প্রত্যেককে আমি একদম বুলেট হিসেবে তৈরি করে নিতে পারবো, বুঝছো কি বলছি? এবং আমাদের 9-এর একটা ব্যাচ আমি শুরু করে দেবো কিছুদিনের মধ্যে। 9-এর নতুন একটা ব্যাচ শুরু হবে, এবং তোমাদেরও কিন্তু বই প্রায় শেষের দিকে, তোমাদের শেষ করে আবার তোমাদেরও প্রথম থেকে শুরু হবে। তাহলে তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে ওদেরকে আমাদের মেসেজটা দাও, আমাদের মেরিডিয়াম কোচিং সম্পর্কে একটু বলো, ঠিক আছে? ইনশাল্লাহ ওরা যদি আমাদের এখানে ভর্তি হয়, ওরা কিন্তু একদম বেসিক যেটা, এই বেসিকটা জেনে জেনে পড়তে পারবে, বুঝছো কি বলছি? এবং বায়োলজিতে ওরা আর কখনো আটকাবে না জীবনে কোথাও। ওকে, ভালো করে থেকো সবাই, ভালো থেকো সবাই, পড়াশোনা করো বেশি বেশি করে, সবার জন্য অনেক 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 শুভকামনা। ওকে, থ্যাংক ইউ।